যখন পুরো সফরটাকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন আকারে দেখছিলাম, অনেকটা মনে হচ্ছে কিনা যে ইঁদুর বেড়াল দৌড় চড়ছে। অর্থাৎ শি জিনপিং বলে দিচ্ছেন তাইওয়ানকে যদি আসলে যুক্তরাষ্ট্র পেট্রোনাইজ করে তাহলে ইরানকে অবশ্যই চীন সাহায্য করবে। মানে এরকম একটা জায়গায় এসে পুরো বিষয়টা আটকে গেল কিনা। ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালকে এবং আমার সহ আলোচকদেরকে। আসলে আপনারা যে বিষয় নিয়ে আমাদের শামসুজ্জামান দুধুভাই কথা বলছিলেন, যে চীনের নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির মধ্যে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে। এটা থিওরিটিক্যালিও পার্থক্য আছে। চীন সবসময় একটা সফট পলিসি নিয়ে চলে, আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হার্ড পলিসি নিয়ে চলে। আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের এই 2 দিনের সফরকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমরা পররাষ্ট্রনীতির বিশ্লেষণ থেকে বা থিওরিটিক্যাল গ্রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসের আমরা কোনো দিকে সিদ্ধান্ত নিতে পারবো না। কারণ এই জায়গাটাতে অনেক কিছু স্পষ্ট না। কারণ আমরা মিডিয়ার পার্সপেক্টিভে দেখার একটা বিষয় আছে, কিন্তু ডিপ্লোমেসি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্সপেক্টিভে একটা দেখা আছে। আমরা যত যাই কিছু বলছি, এটা কিন্তু পারসেপশনগত একটা দিক। ফর এক্সাম্পল, আপনি যেটা বললেন যে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের ক্ষেত্রে যদি ছাড় দেয়, তাহলে আসলে ইরানের ক্ষেত্রে ছাড় দিবে চীন। বিষয়টা আসলে পুরোটা একটা পারসেপশন, কারণ এটা রিয়েল পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। কারণ রিয়েল পার্সপেক্টিভে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে ছাড় দিবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিলেও কি, তাইওয়ান নিজেকে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে তারা দেখে, এবং তারা তাইওয়ান নিজেদেরকে মনে করে যে তারা অরিজিনাল চীন। আর বর্তমান যে চায়না, যেটা পৃথিবীর যে অর্থনীতির ক্ষেত্রে শীর্ষে আছে, এই চায়নাকে তো তারা স্বীকারই করে না তাইওয়ান। কারণ কি? কারণ তারা বলছে যে তাইওয়ানের যে জায়গাটা আছে সেটা একটি, এটা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার যে এখন থেকে 11 বছর আগে তাইপের সঙ্গে ওয়াশিংটন একটা চুক্তি হলো যে তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র। সেই চুক্তি বহাল রেখে ডোনাল্ড ট্রাম্প কিভাবে শি জিনপিং এর সঙ্গে ডিল করতে পারে আসলে? না না, ওই চুক্তির জায়গায় আছে, ডিলিং এর জায়গায় আছে। সেই জন্য তো পুরা আপনার আমাদের দুদুভাই যেটা বলছিলেন যে যে পুরা আপনার যে সফরটাই ছিল যে একটা, আমরা যদি সাধারণভাবে বলি, এটা একটা লোক দেখানো মাত্র। কারণ ইন্টারন্যাশনাল রিলেশনস এর এত বড় একটা সফর যদি হয়, তাহলে সেখানে কিছু ডিপ্লোম্যাটিক মিনস ব্যবহার করে সেখানে কিছু চুক্তি হয়। এখানে একটা বড় লাভ আছে। সেই লাভটা হচ্ছে যে চায়না দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল যে রিলেশন, সেখানে চায়নাকে একটা আইসোলেট করে রাখে। কিন্তু আপনি যদি দেখেন গত বছর এবং এই বছর মিলে জাতিসংঘের স্থায়ী পরিষদের যে 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফর এবং সামনে আসছে যে ভ্লাদিমির পুতিনের সফর, এই 4টা সফরকে যদি আমরা যদি মিলাই, তাহলে দেখা যাচ্ছে গত বছর, এই বছরের জানুয়ারি আর এই মে মাসের এই 2টা সফর মিলিয়ে যে জাতিসংঘের যে 5টি স্থায়ী পরিষদের সদস্যের মধ্যে 4টি কিন্তু চায়নাতে ভিজিট করছে। অর্থাৎ চায়নাকে একটা ওপেন আপ করা। এটি ছাড়া মোটা দাগে আমরা এখানে কোনো চুক্তি কোনো কিছু দেখি না। মার্কিন ডোনাল্ড ট্রাম্পের আপনারা যেভাবে বিশ্লেষণ করেন না কেন, এই সফরটা ছিল কিছুটা ইরান যুদ্ধে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যদি যে একটা ওয়ার্ল্ড নেতৃত্বের যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল, তার কিছুটা প্রশমিত করার জন্য এই সফর। আর দ্বিতীয় আর একটা বিষয় আমরা বলতে পারি যে ওনার সফর সঙ্গী কারা ছিলেন। ওনার সফর সঙ্গী ছিল পৃথিবীর জায়ান্ট ব্যবসায়ীরা। সেখানে টেকনোলজি দেখেন, অন্যান্য বাণিজ্য দেখেন, সবকিছু মিলে ওনারা ছিলেন। তো সেই জন্য যে 2018 সাল থেকে যেরকম ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার যে ট্রেড ওয়ার চলছে, সেই ট্রেড ওয়ারকে কিছুটা লিবারালাইজ করার জন্যই কিন্তু এই একটা সফর। আমরা বাণিজ্য নিয়ে একটু পরে আসবো। যদি আমি একটা আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে ট্রাম্প যত হাই সাউন্ড দিক না কেন, কিংবা সে যত না উইন উইন সিচুয়েশনের কথা বলুক না কেন, শি জিনপিং অনেকটা কম রেসিপ্রোকেটিভ ছিল, এরকম মনে হয়েছে আপনার? এটা মনে হয়েছে, এবং এটাকে আমি এভাবে বলতে পারি, এই সফরে ট্রাম্পকে বেশি মাত্রায় আগ্রহী দেখা গেছে, ট্রাম্পকে বেশি মাত্রায় ইনফর্মাল দেখা গেছে।
আপনি দেখবেন যে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি এবং মিডিয়াতে দেখেছি ট্রাম্পের পুরো বিহেভিয়ারটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন 10 বছর পরে একজন প্রেসিডেন্ট সেখানে গেলেন সেরকম থেকে কিছুটা ইনফর্মাল হয়ে গেছেন, অর্থাৎ ট্রাম্পের আগ্রহটা একটু বেশি ছিল। আর সেই জায়গায় সি জিনপিংয়ের পুরো বিষয়টা ছিল প্রফেশনাল, এবং তারা যেরকম সেরকমই সেভাবে উপস্থাপন করেছে, এবং তাদের সফট পলিসি নিয়ে যে যে কথা বলার সেই কথাগুলো তারা বলে। একদম একদম। শামসুজ্জামান দুদু। আরেকটা হ্যাঁ, বিষয়, জি। আরেকটা বিষয়ে আপনাকে বলি, সেটা হলো যে নিক্সনের সফরের পরে আর যতগুলি সফর প্রেসিডেন্ট সফর করেছে, দেখা গেছে যে প্রত্যেকটা সফরের সময় একটা একটা ইস্যু আমেরিকান প্রেসিডেন্টরা করার ফলে ওই বৈঠকগুলি বা ওই সামিটগুলি আর ততটা ফ্রুটফুল হয়ে ওঠে নাই। সেটা একদম আপনি জর্জ এইচ বুশ বলেন, সিনিয়র বুশ, ক্লিনটন, ওবামা এবং সর্বশেষ প্রত্যেকটা সফরে গেছে। কখনো হিউম্যান রাইটসের প্রশ্ন আসছে তখন আলোচনাটা আগায় নাই, কিংবা কখনো গণতান্ত্রিক অধিকার প্রশ্নে আসছে তখন আগায় নাই। এইসব বিষয়ে পরে এই ওবামার ট্রাম্পকে মনে হচ্ছে যে অন্যদের তুলনায় চাইনিজদেরকে আরেকটু বেশি করার জন্য, আকৃষ্ট করার জন্য অনেক বেশি পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করেছে। এটাকে মনে হয়, কারণ সে শি জিনপিংকে মহান নেতা হিসাবে অভিহিত করেছে। জি, অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। জি। হ্যাঁ, এই পুরো বিষয়টা আপনি আহ, যদি দেখেন, কিন্তু চায়নার জায়গায় কিন্তু একেবারেই স্পষ্ট ছিল যে একজন অতিথিকে যেভাবে ওয়েলকাম জানানোর কথা সেভাবে জানিয়েছে। কিন্তু সেই জায়গায় আমি আমার আগের বক্তব্যে আমি যেটা বলেছি যে আপনি যে ট্রাম্পকে একটু মনে হচ্ছে যে চিরাচরিত যে ধরনের ট্রাম্পের অবস্থান সেই জায়গা থেকে চায়নার ক্ষেত্রে কিছুটা লিবারাল হয়েছে। এটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। কারণ ট্রাম্প প্রশাসন আসার পরেই চায়নার সাথে প্রাথমিকভাবে কিন্তু সম্পর্কের ডেটারিয়েট হয়েছে। আপনি দেখেন ট্রাম্প প্রশাসনের আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হতো যে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট কিরকম করবে। আমরা তখন বলতাম যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একজন প্রেসিডেন্ট হিসেবে কিরকম করবে এটা প্রিডিক্ট করাটা মুশকিল। কারণ হচ্ছে এবং মাত্র আপনার সঙ্গে যখন কথা বলছি আমার মনে পড়লো যে তাদের কারেন্সিতে পেমেন্ট করে তারপর হরমুজের টোল দিয়ে পার হতে হয়, তাহলে চিরার মূল্যস্ফীতি বা তাদের উপরে যে কর সেটা 47% বাড়িয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প। এটা 1 মাসেরও কম সময়ের আগে তার স্টেটমেন্ট ছিল। আর এখন বলা হচ্ছে সেটা নাকি সবচেয়ে বড় সম্মানিত বন্ধু তার শি জিনপিং। আমি নিশ্চয়ই এখানে আবারও ফিরবো আপনার কাছে। যেন শামসুজ্জামান দুদু, একটা বিষয় একটু জানার আছে আপনার কাছে, আপনার ওভারভিউ কি বলে? ডোনাল্ড ট্রাম্প কি নিজের পলিসিতে চলেন নাকি যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে চলেন? কারণ অনেকে এটা নিয়ে কথা বলছেন যে শি জিনপিং মুখ দিয়ে যে কথাটা বলছেন সেটা আসলে চীনের ফরেন পলিসি, বাইরের দেশগুলোর সঙ্গে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তই নেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই বলছেন যেটা আসলে খোদ তার কংগ্রেসই সাপোর্ট করছে না। জি। আমার কাছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে মনে হয়েছে, বিশেষ করে জিনপিং এর সঙ্গে চীনের রাষ্ট্রপতি বলি, সরকার প্রধান করি, দলীয় প্রধান যাই বলি, জি। তার কাছে খুব ম্লান মনে হয়েছে। মানে তার ব্যক্তিত্ব এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব একেবারে আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট কিছুটা অসংযত, তোয়াজ ভাব, অর্থাৎ মানে তোয়াজের ভাব তো আছেই। তাছাড়াও অর্জন কি ব্যাখ্যা করার আগেই তিনি মানে বিজয়ী হয়েছেন, ভাবটা এইরকম। আর তেহরানের ক্ষেত্রে যেমন মাঝে মধ্যে তিনি বলছেন যে এই যুদ্ধে তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন, কিন্তু আমরা জানি যে তিনি যুদ্ধ শুধু শুরুই করেননি, আমার দৃষ্টিতে বেশ কিছুটা তিনি নাস্তা নাবুদ হয়েছেন। অর্থাৎ ইরানকে যেভাবে তিনি দেখতে চেয়েছিলেন, মানে জোর হাতে অনুনয়ের সঙ্গে মানে তাদের কাছে, মানে বিশেষ করে আমেরিকা বা মিস্টার ট্রাম্পের কাছে প্রার্থনা করবে যে যেন আজ আক্রমণ না করে। উপরন্তু ইরান শুধু মুখে মুখে চোখে চোখে সমান পর্যায়ে নিজের ভাবমূর্তি তুলেই ধরেননি, তিনি কিন্তু ইরানের কাছে একেবারে মিলান হয়ে গেছে। তো এই সফরটা কিছুটা তেহরানের উপরে যে প্রভাবটা চীনের আছে সেটাও তার মাথার মধ্যে ছিল বলে আমার ধারণা। কিন্তু সেখান থেকেও মিস্টার ট্রাম্প খুব বেশি কিছু পেয়েছেন
এটা আমার কাছে মনে হয় না। সেই কারণে মিস্টার ট্রাম্প বলা যায় যে তার যে অসংযত, তার যে ম্রিয়মাণ ব্যক্তিত্ব, সেটা উদ্ধার করার জন্য সেখানে গিয়েছিলেন বটে, কিছুই তিনি সেখানে নিয়ে ফিরতে পেরেছেন এটা আমার কাছে মনে হয়। খুব স্পষ্ট বক্তব্য। আমি আপনার কাছে আসবো ইলিয়াস খান, তার আগে একটা বিষয় একটু পরিষ্কার হয়ে আসি অধ্যাপক ডক্টর কামালউদ্দিনের কাছে। ডক্টর কামালউদ্দিন, একটা মেরুকরণ চলছে, অনেকে বলছেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে বিশ্বটা একটা দীর্ঘ সময় ছিল, ইরান যুদ্ধ সেই ওয়ার্ল্ড অর্ডারটাকে বদলে দিচ্ছে, নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। কিন্তু এর মাঝখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, যেমন ভারতের সঙ্গে ইসরায়েলের একটা স্বাভাবিক দ্রুত গতিতে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। জিউসদের নিয়ে ফাদারল্যান্ড, মাদারল্যান্ড বিভিন্ন শব্দ দুই দেশের পক্ষ থেকে বলা হলো। ঠিক যতটা কাছে আসলে ইসরায়েল এবং ভারত আসছে, ঠিক ততটা কাছে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং চীন, চিরবৈরিতা অতিক্রম করে। আপনার মনে হয় কিনা নতুন যে বিশ্ব ব্যবস্থা তার একটা ইঙ্গিত এটা? এটাকে আপনি বলতে পারেন যে বিশ্ব ব্যবস্থায় ইঙ্গিত, কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে কেউ চরম শত্রু এবং চরম মিত্র বলতে আসলে কেউ নাই। আজকে যে শত্রু কালকে সে মিত্র হতে পারে, কিন্তু দুইটা প্রেক্ষাপট ভিন্ন। আমি আমার যে আইআর এর লেন্স দিয়ে যদি আমি দেখি, তাহলে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক যতটা না ঘনিষ্ঠ হতে হওয়ার সম্ভাবনা বেশি, জি, সেই সম্ভাবনা কিন্তু চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। আচ্ছা, কারণ কি এটা নাই? এটা কারণ হচ্ছে, আপনি দেখেন চায়নার সাথে যখন পাকিস্তান ডিপ্লোমেসিতে কিন্তু ইরান যুদ্ধের কারণে অনেক দূর এগিয়ে গেছে, জি, সেই জায়গাটাকে সাইড লাইনে রেখে এই বিশ্লেষণটা করা সম্ভব নয়। আচ্ছা, আর ওইদিকে আপনার ইরানকে সাইড লাইনে রেখে এই সম্পর্কটাকেও আবার বিশ্লেষণ করা সম্ভব নয়। কারণ হচ্ছে, আপনি ইরানের যুদ্ধ মধ্যস্থতায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে ডাকা হয়েছে, ইরানও সেখানে আসছে, সেটা তো ভারতের ডিপ্লোমেসির জন্য কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। আপনি দেখেন সেই জায়গায় ইসরায়েলের সাথে ভারতের এখন যে বর্তমান যে সরকার, এই সরকারের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক তৈরি করতে ডিপ্লোমেসিতে গেলে পাকিস্তান এগিয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যুদ্ধটা যার ইশারায় শুরু হয়েছে, সেই নেতানিয়াহুর দেশ ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বটা তৈরি হয়েছে। তার মানে শক্তি না, এবং শক্তির বিপরীতে আরেকটা শক্তি দাঁড়াচ্ছে কিনা। আমি এটার পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানার চেষ্টা করি। যদি ডোনাল্ড ট্রাম্প তো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তিনি যদি সকালে সিদ্ধান্ত নেন তাইওয়ানের সাথে তার চুক্তিগুলো বাতিল করবেন, খেলা কি ঘুরে যাবে? এটা আসলেই আমি ডোনাল্ড ট্রাম্পকে ওই জায়গায় বিশ্বাস করতে পারছি না। জি, কারণ তাইওয়ানের আপনাকে রুটটা দেখতে হবে। তাইওয়ানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘ এখনো স্বীকৃতি দিতে পারে না। তাইওয়ান তো একটা রাষ্ট্রের সকল আপনার এলিমেন্ট তাইওয়ানের মধ্যে থাকার পরেও কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশনের জন্য জি, তাইওয়ান একটা রাষ্ট্র নয়। সেই জন্য আগে তাইওয়ানের যত যাই কিছু বাতিল করুক না কেন, এটার মাধ্যমে আপনি তাইওয়ান কি পাবে এবং তাইওয়ান কি একটা রাষ্ট্র হিসেবে পাবে? আপনার এটি চুক্তি বাতিল করা না করা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে আছে। কিন্তু পুরো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নার দূরত্বের একমাত্র কারণ হিসেবে তাইওয়ানকে যদি দেখা হয়, তাহলে তো আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসকে ভুল বুঝবো। সাউথ চায়না সি কোথায় গেল? এই যে যুদ্ধে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের পুরো সফরে ওনার যতগুলো ইস্যু ছিল সবগুলো হচ্ছে বাণিজ্য রিলেটেড। এটা কেন? কারণ ওয়ার্ল্ড মার্কেটের পুরো 80% বাণিজ্যটা চায়না দখল করছে, একটা বিশাল বড় হ্যাঁ, ধরনের বাণিজ্যের আগে বাণিজ্যের যদি ওই ঘাটতি অংশটা আছে। আরেকবার একটু পরিষ্কার করতেন, কারণ অনেকে এই জটিল ব্যাপারটা বুঝবে না, তাদের জন্য যদি আপনি যেহেতু এই বিষয়ে পড়ান, আপনি যদি একটু বোঝাতে পারেন। ধরুন এটা ঠিক যে চীন সবসময় মনে করে এক চীন, তারা তাইওয়ানও তাদের, তাইওয়ান বলে আসলে পৃথিবীতে কিছু নেই, এটা চীন মনে করে। এখন সেটাকে যদি যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং তাইওয়ানের বিপরীতে চীনের অবস্থানের সময় চীনের পাশে যদি যুক্তরাষ্ট্র দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প যদি সেই ডিসিশনটা দেয়, আমি জানতে চাচ্ছি তখন প্রেক্ষাপটটা বদলাবে কিনা? না, তখন প্রেক্ষাপট আমি তো এটা বলছিলাম জি, যে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটেলমেন্টের ইস্যু তো একটা নয়, এটা একটা, এটা আচ্ছা, কোন রকম একটা সম্পর্ক হতে পারে। আচ্ছা, কিন্তু তার থেকে বড় ইস্যু তো রয়ে গেছে। তার থেকে বড় ইস্যু আপনি যেটা বললেন যে চায়না মনে করলো কি যে তাইওয়ান চায়নার অংশ। জি, আপনি কি তাইওয়ানের আসল নাম জানেন? অরিজিনাল নামটা, অরিজিনাল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। জি, ব্র্যাকেটে আছে তাইওয়ান। হুম, তাইওয়ান নিজেই মনে করে তারা অরিজিনাল চাইনিজ।
তাইওয়ানের হুম। সেই যে জায়গা, এখানে তাইওয়ানের পাশে তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তা নয়, আর অন্যান্য ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো তো তাইওয়ানের পাশে আছে, তার মানে এখানে যারা মার্কিন এখানে যুক্তরাষ্ট্রের একটা মতো। বিশাল নেটওয়ার্ক এবং শুধু যুক্তরাষ্ট্রের একার আসলে কোনো ডিসিশন নেওয়ার সুযোগ এখানে নেই। কিছু যুক্ত করবেন নিউজ খান, চাইলে প্রশ্ন করতে না, পারেন। এবার আমি যত লাস্ট যে ওবামার যে সময় আমার যেটুকু মনে আছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। জি এয়ারপোর্টে একটা ওই হোয়াইট হাউস স্টাফদের কিছু মানে বাজে আচরণের ফলে চাইনিজ একজন অফিসিয়াল বলছিল যে এটা 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 আমাদের দেশ, এটা আমাদের এয়ারপোর্ট, এটা আমাদের প্লেন। হুম। আর ওই সময়টা মেনলি যে ইস্যুটা আসছিল সেটা হলো যে সাউথ চায়না সি। এবার কিন্তু এই ইস্যুটা বুঝি তেমনভাবে আসে না, এর মনে হলো। কি বলেন? হ্যাঁ, এটা আসে নাই, কারণ এটা আসলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে, সম্পর্কটা সামনের দিকে আগাবে না, সম্পর্কটা সামনের দিকে আগাবে না। কারণ চায়নার যে সফট পলিসি, চায়নার মাইন্ডসেটকে 100% মাথায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই ভিজিটটা করেছেন। আপনি চায়না, সাউথ চায়না সিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেজেন্স হয় জি এবং সেই জায়গায় যদি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে সাউথ চায়না সি চলে যায়, তাহলে তো চায়নার আর কিছুই থাকলো না। যেরকম আপনার এই ইয়েতে ইউরোপে আপনার নর্থ আটলান্টিক ট্রিয়েটি করে যেরকম আটলান্টিক মহাসাগরটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে ইউরোপকে নিয়ন্ত্রণে নিয়ে গেছে, সেরকম তো চায়নার সাউথ চায়না সি ইস্যুতে যদি বিষয়টা সেটেল হয়ে যায়, তাহলে তো আর চায়না থাকলো না, এশিয়া থাকলো না, পুরো এশিয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেল। তো সেই জন্য আসলে সেই বিষয়টা বড় ইস্যুগুলোকে সামনে না এনে একটা লিবারাল সম্পর্ক তৈরি করার জন্য হ্যাঁ, যেটা আসলে শুরুতে আপনি বলছিলেন যে এই চায়নাকে কিছুটা ওপেন আপ করার একটা টেন্ডেন্সি। আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এত বড় হয়ে গেছে যে এটা এখন ভূ রাজনীতির অংশ। এটা না চাইলেও বাংলাদেশ আসলে ভূ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে গেছে। এবং আমরা দেখতে পেলাম যে যখন আসলে বড় বড় গুরুত্বপূর্ণ দেশগুলো চীন সফর করছে, যেটা একটু আগে অধ্যাপক কামালউদ্দিন বললেন যে চীনকে ওপেন আপ করা, বাংলাদেশও কিন্তু সফর করে এলো পররাষ্ট্রমন্ত্রী, এবং আপনি নিজেও একটা টিমের সঙ্গে ছিলেন। আপনার মনে হচ্ছে কি না আসলে এই পরাশক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটুকু হওয়া দরকার সেরকম গভীরতার দিকে যাচ্ছে? কারণ একটু আগে আমরা একটা প্রতিবেদন প্রচার করেছি যে তিস্তা ইস্যুতে ভারত কিছুটা নাখোশ হয়েছে, কারণ বাংলাদেশ কেন চীনের সঙ্গে কথা বলল। আমরা অবশ্য আমাদের দিক থেকে তো বলেছি সবার আগে বাংলাদেশ। জি, প্রথম কথা হচ্ছে যে প্রতিনিয়তই আন্তর্জাতিক রাজনীতি নানান কারণে পরিবর্তিত হচ্ছে, এবং এটা হলো বাস্তবতা। এর সঙ্গে তাল রেখে আপনাকে অবস্থাটা বুঝে বাস্তবতা মেনে একটা দেশকে সামনের দিকে যেতে হবে। জি, এক চীন, এই নীতিতে যারা বিশ্বাসী, এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে চীনের সঙ্গে যারাই সম্পর্ক বা যারাই ব্যবসা বাণিজ্য বা যে কোনো অর্থে তাদের সঙ্গে মিশতে যাক না, কিন্তু এক চীন নীতি তাকে গ্রহণ করতে হবে। আমেরিকা যতই তাইওয়ানের সঙ্গে চুক্তি করুক না কেন, সেই দেশের সঙ্গে আমেরিকা হিসাবে যে সম্পর্কটা থাকতে পারত, চীনের কারণে কিন্তু আমেরিকাকে দড়ি মাছ না ছুঁই পানি এইরকম একটি অবস্থায় চীন সফর করতে হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন আমার মতো দেশ যখন চীনের সঙ্গে যাবে, কথা বলবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন অনেক দেশই মনে করতে পারে যে চীনের সঙ্গে একটু বেশি মাখামাখি করছে, অন্যদের সঙ্গে হয়তো একটু কম করছে। যেমন ভারত জি, তো আমার নিকট প্রতিবেশী, তারপরেও মানে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের, সেটা কি আমাদের জন্য এই দূরত্বটা তৈরি হয়েছে নাকি তাদের জন্য হয়েছে? এই বিশ্লেষণে যদি যায়, পানি ব্যবস্থাপনাতে পুরোটাই মানে ভারতের সঙ্গে আমাদের এক ধরনের বলবো কি ভারতের নেগেটিভ দৃষ্টিভঙ্গির কারণেই তিস্তা চুক্তি হয় নাই বা অন্যান্য যে বিষয়গুলো, অভিন্ন প্রায় 57টি নদী আছে ভারতের সঙ্গে, সেটা তো কোনোভাবে মীমাংসা হয় নাই। সেই কারণে আমার কাছে মনে হয়েছে চীনের সঙ্গে যাদের সম্পর্কটা হবে তারা কি এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্পের এই সফরই প্রমাণ করে
যে সব বিশ্বই এখন চীনের দিকে দৃষ্টি নিয়ে দৃষ্টি দিয়েছে। কিছু জানতে চাইবেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান সরকার, বিএনপি সরকার, জি ওই সরকার যখন বলে যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের স্বার্থটা first। সবার আগে। এবং এবং সেই স্বার্থের কথা যখন আমরা বলি তখন আমার সার্বভৌমত্ব, আমার নিরাপত্তার ব্যাপারটা এসে যায়, স্বাভাবিকভাবে এসে যায়। কারণ আমার 3 দিক দিয়ে এমন একটা দেশ পরিবেষ্টিত যাকে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করতে পারি না, একটা ব্যাপার কিন্তু আছে। তারপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা জিনিস দেখেছি যে ওই সরকার, যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, তারা অর্থের জন্য যেহেতু বেজিং, মানে অর্থনৈতিক ফ্রেন্ড হচ্ছে বেজিং আর রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি, এই যে একটা কপট এবং ধূর্তামির সম্পর্ক তৈরি করছিল, সেটার থেকে মনে হয় বিএনপি যেহেতু এই সরকার সত্যিকার অর্থে তার নিরাপত্তার কথা ভেবে এই ধরনের সিদ্ধান্ত যেটা বলতে চাচ্ছে আমাদের যে সেটা হলো যে বেজিং পাকিস্তান মিলে যে একটা সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে, সেটা তো হতেই পারে। কারণ আমি একটা জিনিস বলতে চাই, আমরা একটা জিনিস সবসময় একটা জায়গায় আটকে থাকি, যে ভিয়েতনামে আমেরিকা আপনার করছে কি বলে যে যেটাকে লক্ষ হাজার হাজার টন নাপাম বোমা ফেলে হত্যা করেছে, সেই ভিয়েতনামের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিভাবে হলো? তো বিশ্ব রাজনীতি এরকমই, আমরা কেন পড়ে থাকবো 71-এ সম্পর্কের জায়গা? হ্যাঁ, এটা নিয়ে এই বিষয়গুলি মনে হয় আলোচনা হয়েছে এবং 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 আমরা দেখতে পাচ্ছি যখন সবার আগে বাংলাদেশ বলা হলো তখন আসলে এই সমস্ত বিষয়গুলোকে একটু সাইডে রেখে নতুন করে নতুনভাবে রাজনৈতিক যে চিন্তাধারা সেটা শুরু হয়েছে। আমি সবশেষ অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনার একটা মন্তব্য নিয়ে আমি আলাপটা শেষ করব। যেহেতু গুরুত্বপূর্ণ দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য থেকে শুরু করে চীনকে ওপেন আপ করার জন্য নানাভাবে বন্ধুত্ব এবং অংশীদারিত্ব তৈরি করার জন্য যোগাযোগটা করছে, বাংলাদেশে সেই পথে হাঁটছে, এর অর্থ কি এটা যে বাংলাদেশের 3 দিকে ঘিরে থাকা যে প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে? দুটোকে সামনে রেখে বাংলাদেশ আসলে কিভাবে নিজের স্বার্থটাকে এগিয়ে নিতে পারে? আচ্ছা, আপনারা এতক্ষণ আমাদের দুদু ভাই যে বিষয়টাগুলো আলাপ করেছিলেন, আমি বলি আসলে আমাদেরকে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একটু ডিকলোনাইজ করতে হবে। জি এতদিন ধরে আমাদের যে সম্পর্কটা ছিল, আমাদের এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে যে আমাদের প্রয়োজনে ভারতের দরকার, সেই জন্য তো সবার আগে বাংলাদেশ আসছে। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো কখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে চাই না। যখন আমাদের আমেরিকা যদি বলে যে আমেরিকানিজম, আমরা তো আমাদের বাংলাদেশকে সামনে নিয়ে আগায় যেতে হবে। আমাদের পরিপূর্ণ ন্যাশনাল ইন্টারেস্ট শুধুমাত্র ভারত দ্বারা অ্যাচিভ করা সম্ভব নয়। কারণ এই আধুনিক লিবারাল বিশ্বে আমরা সকলের সাথে আমাদের কানেক্টিভিটি থাকতে পারে। আমরা বাংলাদেশের প্রশ্নটা সামনে আসলো কেন? কারণ হচ্ছে আমরা সবার আগে যদি ভারত চিন্তা করি, বাংলাদেশকে প্রাধান্য না দিয়ে ভারতের ইন্টারেস্টে যদি আমরা সম্পর্কটা তৈরি করি, তাহলে তো সেখানে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে কোনো কিছু থাকে না। রাষ্ট্রের ন্যাশনালিজম, যেটা আমাদের যে একটা বাংলাদেশি যে জাতীয়তাবাদ, বাংলাদেশের ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এই দেশকে গঠন করা, সেটা তো থাকতে পারে না। তো সেই জন্য ভারতের সাথেও আমাদের বন্ধুত্ব থাকবে, যেই বিষয়ে ভারতের সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে, আমরা ভারতকেও সহযোগিতা করতে চাই। কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ককে উন্নয়ন করতে চাই। কিন্তু আমাদের প্রতিবেশী, আমরা যে গুরুত্বপূর্ণ, তাদের পাশে একটা রাষ্ট্র আছি, সেই বিষয়টাও তো তাদেরকে বুঝতে